তখন গ্রামে শ্রাবণ মাস। অনবরত বৃষ্টি হওয়ার পর সকালে বৃষ্টি থামতেই নিবারণ বেরিয়ে পড়ল বাজারের ব্যাগ হাতে। আরে, সকাল সকাল রঘুকা এদিকে আসছে? বাজারের কাছাকাছি পৌঁছাতেই রঘুনাথ বাড়ুজ্যের সঙ্গে দেখা হয়ে গেল। বাজারে যাচ্ছি কাকা। আর আপনি কোথায় চললেন? আমিও একটু তোর কাছেই যাচ্ছিলাম। শোন, তোকে একটা বিশেষ কথা বলার আছে। কি কথা কাকা, যে আপনি সকাল সকাল আমার কাছে আসছিলেন? শোন, কয়েকদিন আগে আমি কয়েকদিনের জন্যে আমি আমার মেয়ের বাড়ি শালবনি গ্রামে গেছিলাম। গত রাতে ফিরেছি, আর সকাল হতে না হতেই আগে আমি তোর কাছে চলে এসেছি। সেখানে গ্রাম ঘুরতে বেরিয়ে তোর মামার মেয়ে, মানে তোর দিদির সঙ্গে দেখা হলো। কি জানো নাম ওর? অরুণাদির কথা বলছেন? হ্যাঁ, ওই নামটাই তো বললো। খুব বলছিল তোর কথা, অনেক অনুরোধ করে বারবার বলল তোকে একবার খবর দিতে, তাই তো এলাম। যা বুঝলাম উনি খুব অসুস্থ। কি, অরুণাদি অসুস্থ? কিন্তু কি হয়েছে অরুণাদির? সেটাই তো বলতে পারছি না। কিন্তু হ্যাঁ রে, তোর মামার মেয়ে যে শালবনির জমিদার বাড়ির বউ, সেটা তো আগে বলিসনি। কি আর বলবো রঘুকা, মা মারা যাওয়ার পর মামা আমাদের সাথে কোনো যোগাযোগই রাখেনি। কিন্তু তোর দিদি তোকে খুব মনে করছে রে। বারবার করে বলল একটি বারের জন্য কে আসতে বলবেন। অরুণাদি আমার কথা খুব মনে করে। দিদি অসুস্থ, তাহলে তো একবার যাওয়া দরকার। দেখি সামনের সপ্তাহ দিকে না হয় একবার যাব। এত দূরের রাস্তায় একটু সময় করে বেরোতে হবে। হ্যাঁ, এই বেশ ভালো হবে। তবে যাস, মানুষটা তোকে দেখলে খুশি হবে। তা আমি এখন চলি। এই বলে রঘুনাথ বাড়ুজ্যে চলে যায়। নিবারণ বাড়ি ফিরে তার বউ মালতীকে সবটা খুলে বলে আর চলে আসে শালবনি। নিবারণ যখন ট্রেন থেকে নামলো তখন রাত 8টা। বর্ষার কারণে ট্রেন বেশ লেট করেছে। আশেপাশে তাকিয়ে স্টেশনের সামনে একটি মাত্র দোকান খোলা আছে, আর কয়েকজন লোক জটলা করে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের হাতে একটা করে টর্চ লাইট। ওই তো একটা মিষ্টির দোকান বন্ধ করছে মনে হচ্ছে। যাই, ওখান থেকে কিছু ছানা বড়া নিয়ে নিই। অরুণাদি আবার ছানা বড়াটা খুব পছন্দ করে। ও দাদা, দাঁড়ান দাঁড়ান, আমাকে 200 টাকার একটু ছানা বড়া দিন তো। না না, এখন আর হবে না, দোকান বন্ধ হয়ে গেছে। কোথায় বন্ধ হয়েছে দাদা? এখন তো বন্ধ করছেন। দিন না, একটি মাত্র দোকান খোলা আছে। অন্য কোথাও থেকে যে নেব সে উপায় নেই। প্রথমবার দিদির বাড়ি যাচ্ছি, কিছু না নিয়ে গেলে হয় বলুন তো? সবাই নিবারণের দিকে তাকিয়ে আছে। এক কাকা সামনে এগিয়ে এসে দোকানদারের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে ঘেন্টু, দিয়ে দে। শুনলি না, উনি ছানা বড়া নেবে 200 টাকার। কতই বা সময় লাগবে? আমরা 9টার আগে ঠিকই পৌঁছে যাব। আর তাছাড়া আমরা তো আর
ও পথ দিয়ে যাচ্ছি না। ও, আপনারা সবাই কোথাও যাচ্ছেন, তাই এত তাড়াতাড়ি? আর বলবেন না, আমাদের গ্রামে ভূতের উপদ্রব খুব বেড়েছে। তাই আমরা এই সব দোকানদার একসাথে 9টার আগে গ্রামে ফিরি। আপনারা তো সব বেশ মজার লোক মশাই। এই সবাই ভূতের ভয়ে এই 8টার মধ্যে দোকান বন্ধ করে দিলেন। নিবারণ লক্ষ্য করলো তার কথায় সবার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। দোকানদার তাকে ছানা বড়ার প্যাকেটে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ছানা বড়া। আর শুনুন, এটা কোনো মজার বিষয় নয়। আপনার ভূতে বিশ্বাস না থাকতেই পারে, তাই বলে হাসবেন? ছাড় ঘেন্টু, উনি এই গায়ে নতুন। শালবনি একবার যখন এসেছে সব জানতে পারবে। তুমি যাও, তবে সাবধানে যেও। সে আপনারা চিন্তা করবেন না, ভূত বাবাজি আমার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। তা মুখার্জি পাড়ার রাস্তাটা কি এইদিকেই? এবার সবার মুখটা কেমন যেন হাসি হাসি হয়ে গেল। বিষয়টা নিবারণ লক্ষ্য করলো। হ্যাঁ, কিন্তু মুখার্জি পাড়ায় যাবে এই রাতে। সে তো তাল পুকুর বাঁশবন সব পেরোতে হবে। শোনো, তুমি বরং আমাদের সাথে চলো। আরে না না, চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে যাব। বরং আপনারাই একটু সাবধানে যাবেন। এই বলে নিবারণ চলে গেল মুখার্জি পাড়ার পথে। আজব সব লোক, আজকের দিনে ভূতের ভয়ে কেমন সব দল বেঁধে দোকান বন্ধ করে পালাচ্ছে। আর এইসব জানার পর কেউ না হেসে থাকতে পারে? নিবারণ হাঁটতে হাঁটতে পেরিয়ে এলো বেশ খানিকটা পথ। নিবারণ বেশ সাহসী, তাই তাদের কথায় ভ্রুক্ষেপ করল না। কাঁধে ব্যাগ আর হাতে ছানা ভরার প্যাকেট নিয়ে বেশ জোরে জোরে পা চালাচ্ছিল। এমন সময় সামনে নজরে এলো সামনে এক বিশাল বাঁশবন। বাঁশবনের ভেতরে পা রাখতেই অন্ধকার যেন আরো বেড়ে গেল। কোথাও আলোর বিন্দু মাত্র নেই। আকাশ ঢেকে আছে বাঁশবনের পাশে। এ তো বেশ অন্ধকার। এখানে ভূত বাবাজির সামনে না এলেও হিংস্র পশু আসতে পারে। একটু জোরে পা চালাতে হবে। এমন সময় বাঁশবনের ভিতর থেকে একটা খসখস শব্দ করতে করতে কিছু যেন তার দিকে এগিয়ে আসছে। নিবারণ থমকে দাঁড়িয়ে পড়ল। দেখলো একটা কালো বিড়াল তার রাস্তা কাটলো। এবার হরেনের একটু গা ছমছম করে উঠল। এই বাঁশবনের নিস্তব্ধতা তাকে ভাবাচ্ছিল। আরে, এই বাঁশবন তো শেষই হচ্ছে না। এবার নিবারণ বাঁশবন পেরিয়ে তালপুকুরের কাছে আসতেই সে শুনতে পেল সব সব শব্দ। কেউ যেন জলে জামা কাপড় কাচ্ছে। নিবারণ দেখল তালপুকুরের একটা শান বাঁধানো ঘাট।
সত্যি সেখানে একজন বউ বসে কাপড় কাচ্ছে, লাল শাড়ি, মাথায় ঘোমটা। তখন রাত 9টা। স্বাভাবিক এক ঘটনা মনে করে নিবারণ হাঁটতে হাঁটতে পাশ কাটিয়ে যাচ্ছিল। ও নিবারণ, এত রাত করলে আসতে? নিবারণ থেমে গেল। এই বউটা তার নাম জানলো কি করে? তুমি আমাকে চেনো? কে কে তুমি? বউটা কোনো উত্তর দিল না, শুধু কাপড় আঁচড়াতে থাকলো। নিবারণ এবার খেয়াল করলো বউটার হাতে যে কাপড় আঁচড়াচ্ছে সেটা কাপড় না, সেটা একটা সাদা ধুতি। আর ধুতির ভিতরে কিছু একটা তো আছে যা প্রতিবার শানি আঁচড়ানোর সঙ্গে সঙ্গেই একটা ঝনঝন শব্দ বেরিয়ে আসছে। তুমি বললে না তো তুমি কে, আর কিভাবে চেনো আমাকে? আর তোমার হাতে ওটা কি কাচ্ছ? চিনি তোমাকে, তোমার নাম নিবারণ, তুমি হলে অরুণা বৌদির ভাই। নিবারণ একটু সামনে এগিয়ে দেখতে গেল, আর এক অদ্ভুত পচা গন্ধ এলো নিবারণের নাকে। হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে এমন কি হয়েছে যে তুমি এই রাতে কাপড় কাচতে এসেছো? এটা আমার একমাত্র কাপড়, যেটা অনেক ময়লা হয়ে গিয়েছিল, তাই পরিষ্কার করলাম। এটা কাউকে আজ পড়তে হবে। বউটা আর কোনো কথা না বলে কাপড় আঁচড়াতে থাকে। নিবারণ লক্ষ্য করলো বউটার হাত চলছে, কিন্তু পুকুরের জল একদম স্থির। এই বলে বউটা ধুতিটা একটা গামলায় রেখে দিয়ে বলল, এসো, আমার সাথে এসো, অনেক অপেক্ষা করছে অরুণা বৌদি তোমার জন্য। বউটা ঘাট থেকে উঠে হাঁটতে লাগলো। ঘোমটার আড়ালে মুখটা ভালো করে দেখা না গেলেও পচা গন্ধটা আরো তীব্রভাবে পাচ্ছিল নিবারণ। নিবারণের বুঝতে বাকি রইল না যে গন্ধটা বউটার গা থেকেই আসছে। নিবারণের বুক এবার ঠান্ডা হয়ে গেল। বউটা এই রাতে কাপড় কাচতে এসেছে, আর এনার গা থেকে এমন পচা গন্ধ বেরোচ্ছে কেন? কি হয়েছে এনার সাথে? এই ভাবতে ভাবতে তাকে অনুসরণ করে হাঁটছিল। দুপাশে গাঢ় অন্ধকার, একটু দূরের কিছু দেখা যাচ্ছে না, শুধু পায়ের নিচে ঘাস মারিয়ে যাওয়ার পটপট শব্দ। আর দুপাশের আগাছা দেখে নিবারণ বুঝতে পারল এটা একটা সরু আলপথ। ঝিঝি পোকার ঝিঝি, আর দূরে কোথাও কুকুরের কান্না। সেই আওয়াজের মাঝখানে নিবারণের মনে হলো সে একা নয়, তার পিছনে আরো কয়েকজন হাঁটছে। শুনছেন? আর কত দূর? আর এ কোন পথ দিয়ে নিয়ে আসলেন আপনি আমাকে? বউটা নিবারণের কথায় কোনো উত্তর দিল না। নিবারণ ভাবলো হয়তো শুনতে পায়নি। সে একটু পা চালিয়ে কাছে এগিয়ে গিয়ে বলতে যাবে, এমন সময় ডালপালার ফাঁক দিয়ে নজরে এলো সামনে এক বিশাল অট্টালিকা।
ভিতরে ঢুকতেই নিবারণের বুকটা কেমন কেঁপে উঠল। এত বড় বাড়ি সে জীবনে খুব কমই দেখেছে, পুরনো রাজবাড়ির মতো। চারপাশে লম্বা লম্বা বারান্দা, দেওয়ালে ধুলো জমে কালচে হয়ে যাওয়া। বউটা কোনো কথা না বলে সোজা একটি ঘরের দিকে এগিয়ে গেল। আরে, আপনি কোথায় যাচ্ছেন? অরুণাদি কোথায়? আমাকে কোথায় নিয়ে আসলেন আপনি? ঠিক তখনই পিছন থেকে কয়েকজন লোক ঘরে ঢুকে দরজাটা ধপ করে বন্ধ করে দিল। এ কি কি করছেন আপনারা? দরজা বন্ধ করলেন কেন? ঘরটার আলো খুব কম ছিল, লোকগুলোর মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। নিবারণের ভয়ে হাত পা সব ঠান্ডা হয়ে গেল। এমন সময় তারা একটু সামনে এগিয়ে আসতেই নিবারণ চিনতে পারল এরা সেই লোকগুলো যাদের স্টেশনের সামনে দোকানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আপনারা এইখানে কি চান আপনারা? লোকগুলো কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে নিবারণের দিকে তাকিয়ে রইল। তাদের পিছন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই কাকা। তোর জান চাই রে হতভাগা, আর চাই সেই সোনার গহনার পুঁটলি। কোথায় লুকানো আছে তাড়াতাড়ি বের কর। কোন গহনা? আমি কিছু জানি না। আমি আজই এসেছি, আমাকে ছেড়ে দিন। সব জানি, মুখার্জি পাড়ায় আসবি শুনেই ঘিন্টু বুঝে গেছিল তুই এই বাড়ি আসবি। এখন তুই ঠিক কর, চুপ করে থেকে মরবি নাকি সত্যি বলে বাঁচবি। বিশ্বাস করুন, সত্যি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। ঘিন্টু, যা বেটাকে ধর। হ্যাঁ, তো সহজে মুখ খুলবে না, বেটাকে ঘা কতক দিতে হবে। কাকার কথা শেষ হতেই দুজন লোক এগিয়ে এলো। তারা নিবারণের হাত শক্ত করে ধরল। নিবারণ ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই পাশের অন্ধকার ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো দুজন মহিলা, একজন অরুণা আর একজন সেই বউটা। তাদের দেখেই লোকগুলো কেমন জানি কাঁপতে শুরু করলো। ঘিন্টু, পালা 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 সবাই, ভূত ভূত, পালা পালা। সবাই দরজার দিকে দৌড় দিতে যাবে, এমন সময় অরুণা গিয়ে দরজার সামনে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ছেড়ে দে। ভুল? আমাকে আর মালতীকে মেরে পুকুরে ফেলে দিয়েছিলিস, কত মানুষের সর্বনাশ করেছিস তোরা। আজ আবার আমার ভাইকেও মারতে এসেছিস। তোদের আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না। মুহূর্তে সে দুজনের গলা চেপে ধরলো আর মাটি থেকে উপরে তুলে ফেললো। অরুণার সেই বীভৎস মুখ দেখে নিবারণের বুঝতে বাকি রইল না ঘটনাটা আসলে কি। না দিদি, ওদের মারিস না, আইন ওদের শাস্তি দেবে। না না, আমি ছাড়বো না। আমার মৃত্যুর বিচার আইন নয়, আমি করব। তোকে শেষবারের মতো দেখতে পারলাম না আমি, আর আর আজ ওদের ছেড়ে দেব? হ্যাঁ, না না না। দিদি, তোকে আমার দিব্যি, ছেড়ে দে ওদের। তোর হাতে ওই খুনিদের রক্ত লাগুক, আমি সেটা চাই না। নিবারণের কথা শুনে ধীরে ধীরে শান্ত হলো অরুণা। ঘরটার ভেতরে যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। নিবারণ কাঁদতে কাঁদতে লোকগুলোকে একটা ঘরে ঢুকিয়ে
বাইরে থেকে ছিটকানি টেনে দিল আর তাকালো অরুণার দিকে। কবে হলো দিদি এসব? তোকে খবর পাঠানোর 2 দিন পর ভেবেছিলাম তুই আসবি, তোকে একবার দেখে যাব, কিন্তু তার আগেই এক রাতে এরা এলো, মালতী আর আমাকে মেরে তাল পুকুরে ফেলে দিল। কত বড় হয়ে গেছিস রে ভাই, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ ছিল না, তবু এত বছর একবারও দিদিটার কথা মনে পড়লো না। অরুণার গলা ধীরে ধীরে ভারী হয়ে আসলো। বিশ্বাস কর দিদি, আমি কিছুই জানতাম না, তাই তো খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছি। অরুণা মৃদু হেসে নিবারণের দিকে তাকালো। সেই হাসি ছিল কষ্টের, অভিমান আর মায়ার। ভালো থাকিস ভাই, ভালো থাকিস, ভালো থাকিস ভাই। এই বলে ধীরে ধীরে মিলিয়ে গেল অরুণা আর মালতীর ছায়া। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল, শুধু নিবারণের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। পরের দিন সকালে গ্রামের লোকজন আর পুলিশ এসে তালপুকুর থেকে অরুণা আর মালতীর দেহ উদ্ধার করলো। মদন কাকা আর তার সঙ্গীদের ঘর থেকে ধরে নিয়ে যাওয়া হলো। এমন ভয়ঙ্কর ঘটনার পিছনে কারা জানার পর পুরো শালবনির মানুষ স্তব্ধ হয়ে গেছিল। নিবারণ নিজের হাতে দিদি অরুণা আর মালতীর শেষকৃত্য সম্পন্ন করল। অনেক দিনের আতঙ্ক অন্ধকার পেরিয়ে শালবনির আকাশে আবার এক নতুন সূর্য উঠল।